দুদিন ধরে ঘরের দরজা বন্ধ। না খেয়ে থাকা মিতা দেবী আজ দরজা খোলা পেলেন। দরজা খোলা দেখার সঙ্গে সঙ্গেই তিনি নিজের ছেলের বউয়ের পেছন পেছন ছুটে আসলেন। হাত জোর করে কাকুতি করে বলতে লাগলেন, বৌমা এখন তো একটু খেতে দিয়ে দে মা, খুব খিদে পেয়েছে। দেখ এই বুড়ির পক্ষে আর সহ্য হচ্ছে না মা, যা কিছু আছে যা বাসি পচা যা পাস তাই দিয়ে দে, আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। এভাবে বলতে বলতে মিতা দেবী হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন তার বৌমা সুদীপা চোখ রাঙিয়ে বলল, বুড়ি চুপচাপ এখানে বসে থাক, নইলে একটুও কিচ্ছু পাবি না। মিতা দেবী তখন একেবারে ছোট্ট একটা বাচ্চার মতো এক কোণে মাটিতে বসে পড়লেন। তখনই সুদীপা তেলে বেগুনে জ্বলে উঠল। গজগজ করতে করতে বাইরে বেরিয়ে আসলো সুদীপা। এক হাতে ভাত আর নুন ছিল, আর এক হাতে একটি পাত্র যাতে সামান্য জল রাখা ছিল। এদিকে মিতা দেবীর সামনে সেই পাত্রটি ধারাম করে রেখে দিল। বুড়ি গেল, 70 বছরের বেশি বয়স হয়ে গেল, কিন্তু খিদের সীমা তো দেখি বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে স্বর্গ থেকে আমাকে ওর বাবা উইল করে রেখে দিয়েছে যে সব সম্পত্তি ওর, আর ওগুলো ও বসে বসে খাবে। এদিকে মিতা দেবী চুপচাপ ওই খাবারের দিকে তাকিয়ে থাকলেন। তখন সুদীপা সেই বাসি ভাত আর সামান্য ডাল এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মিতা দেবী সেগুলো খেতে শুরু করলো। ছিল রাতের শুধু ভাত আর আগের দিনের বাসি একটু ডাল, কিন্তু মিতা দেবী সেটি এত যত্ন করে খাচ্ছিল যেন সেটি কত অমৃত। এদিকে মিতা দেবীর এমন তৃপ্তি করে খেতে দেখে তার বৌমা খুবই ঈর্ষান্বিত হতে লাগলো। সে হঠাৎ করে ডালের বাটিটা তার কাছ থেকে কেড়ে নিল, বলল, দেখে তো মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছিস। এমনটা বলে সে ওই ডালের বাটিটা মাটিতেই ছুঁড়ে ফেলে দিল। মিতা দেবী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর সেখান থেকেই ডালগুলো তুলে নিয়ে বাটিতে নিয়ে আবারও খেতে শুরু করলেন। ধীরে ধীরে মাটি থেকে সমস্ত ডাল তিনি তুলে নিলেন। এই সময়ে সুদীপার কিছু বন্ধু সেখানে এসে উপস্থিত হলো। মিতা দেবীকে মাটি থেকে এইভাবে ডাল তুলে খেতে দেখে তারা হৈ হৈ করে হেসে উঠল। কিন্তু এতদিনের না খাওয়া মিতা দেবীর সামনে এই সমস্ত অপমানের কোনো মূল্য ছিল না। যখন মানুষের খিদে চরমে পৌঁছায় তখন সম্মান অপমান কিছুই বোঝে না সে। এক বান্ধবী মজা করে বলল, বাহ সুদীপা, এখন দেখি তুই ভিখারিকেও খাওয়ার দিচ্ছিস, সত্যি তোর বলি হরি যায়, তুই কত মহৎ মনের মানুষ। সুদীপা হা হা করে হেসে উঠল, আর তার সঙ্গে থাকা বান্ধবীরাও তার সঙ্গে তালে তাল মিলিয়ে হাসতে শুরু করলো। সুদীপা হাসতে হাসতে বলতে লাগলো, আরে না না, ও আমার শাশুড়ি, গায়ের অশিক্ষিত একজন গাঁওয়ার মহিলা, তাই তো দেখ না একদম পশুর মতো খাচ্ছে। মিতা দেবী সেই বাসি ভাতটা এমনভাবে খাচ্ছিলেন যেন ওটা ওনার কাছে রাজভোগ। একটা সহানুভূতিশীল মন হলে চোখের জল চলে আসতো, কিন্তু সুদীপার বান্ধবীরা কেবল অমানবিকভাবেই হেসে চলেছিল। মিতা দেবী আবার কাতর কণ্ঠে বললেন, বৌমা আর একটু থাকলে একটু দে না মা, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু সুদীপা তখন বান্ধবীদের সঙ্গে মেতে আছে। মিতা দেবীর কথা সে শুনতে পায়নি। ঠিক তখনই একজন বান্ধবী টেবিলে রাখা এক টুকরো পিৎজা নিয়ে তার দিকে ছুঁড়ে মারল। এটা দেখে মিতার চোখে আনন্দের ঝলকানি উঠে গেল। তিনি হাত বাড়িয়ে দিলেন আর বান্ধবীর কাছ থেকে সেই পিৎজাটি নিয়ে নিলেন। সেই বান্ধবী কিছু কিছু পিৎজার টুকরো ওনার দিকে ছুঁড়ে মারতে লাগলো, আর উনি সেই পিৎজার টুকরোগুলো নিয়ে খেতে লাগলেন, আর ওনার চোখ থেকে অনবরত অশ্রু ঝরতে লাগলো। এক সময় সেই বান্ধবী সেই পিৎজার পুরোটাই মাটিতে ছুঁড়ে ফেললো। নে বুড়ি খা, এমনটা বলে। সুদীপা তখনও বান্ধবীদের সঙ্গে টেবিলে বসে হাসছিল। মিতা দেবীর অপমান আর সহ্য করতে পারছিলেন না। ঠিক তখনই একটা চড় পড়ল তার বান্ধবীদের গালে। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। কে রে তুই, সাহস কি করে হলো আমার গালে চড় মারলি তুই? আরও একটা থাপ্পড় পড়ল, আর সেই বান্ধবী সোজা গিয়ে মিতা দেবীর পায়ে গিয়ে পড়ল। সুদীপা এবং তার বান্ধবীরা হতভম্ব হয়ে গেল।
সুদীপা কাঁপা কাঁপা গলায় বলল, দিদি এটা এটা কেমন ব্যবহার? ও তো আমার বান্ধবী, এই বাড়ির অতিথি, আপনি কেন ওকে এইভাবে চড় মারছেন? আরও একটা চড় গিয়ে পড়ল সুদীপার গালের ওপর। লজ্জা করে না বৌদি? একটা অসহায় বুড়ো মানুষকে তোমরা এইভাবে কষ্ট দিচ্ছ, এইভাবে তার সঙ্গে ব্যবহার করছো। তোমরা কি মানুষ না অমানুষ? ছি ছি ছি, তুমি এমনটা কিভাবে করতে পারলে বৌদি? আসলে সে ছিল মিতা দেবীর মেয়ে সুমন। মিতা দেবী তাকে খুব ভালোবাসতেন। সুমন রাগে কাঁপতে লাগলো। সে বলল, এখনই যদি আমার মায়ের কাছে ক্ষমা না চাও তাহলে এমন শিক্ষা আবারও তোমাদের গায়ে পড়বে। আর এরপরে কখনো গরিব অসহায় মানুষকে নিয়ে হাসতে 10 বার ভাববে তোমরা। সুদীপার বান্ধবীরা কাঁদতে কাঁদতে মিতা দেবীর পায়ে পড়ল আর ক্ষমা চাইতে লাগলো। আসলে সুমন একজন সমাজসেবিকা, যিনি এমন অসহায় মানুষদের সাহায্য করেন। তার প্রভাব প্রতিপত্তিও অনেক। এই কারণেই সুদীপা কাঁদতে কাঁদতে চুপ করে দাঁড়িয়েছিল। সুমন বলল, বৌদি ঠিক আছে, আমার মা আপনাকে জন্ম দেয়নি, কিন্তু অন্যের মাকেও তো কোনোদিনও কেউ এমন ব্যবহার করে না। তোমার কাছে এমন ব্যবহার আমি কোনোদিনও আশা করিনি। তোমার মাকে সম্মান করা উচিত ছিল। তুমি ভুল করেছো, অনেক বড় ভুল করেছো। তোমার মনে নেই বিয়ের পরপর 1 মাস পর্যন্ত মা তোমাকে মাটিতে পা পর্যন্ত রাখতে দিতেন না। তোমার চোখ খোলার আগেই তোমার হাতের সামনে উনি চা এনে রেখে দিতেন। তুমি কোনোদিনও তো ভরে উঠতে পারতে না। মা সব সময় তোমাকে যত্ন করতো, রাজরানীর মতো রেখেছিল। আর সেই মার সঙ্গে তুমি এমন ব্যবহার করছো। মাকে আমরা কতবার কত কিছু বলেছি, কিন্তু সে সব সময় একটাই কথা বলেছে, ও তো ছোটবেলা থেকে মায়ের স্নেহ ভালোবাসা পায়নি, তাই এখানে আসার পর ও যেন মায়ের ভালোবাসা পায়, মায়ের মমতা পায়। এটাই আমি দেখতে চাই, এই কারণেই তো ওকে এত ভালোবাসি। বৌদি, ছোটবেলায় তোমার মা মারা গেছিল, তাই আমার মা ভেবেছিল তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, কিন্তু তুমি তার এই প্রতিদান দিয়েছো। সুমন কাঁদতে কাঁদতে নিজের মাকে জড়িয়ে ধরলেন। এদিকে মিতা দেবী ছিলেন এক সাধারণ সৎ নারী। তার গোটা জীবনটাই সন্তানদের বড় করার পিছনে কেটেছে। জীবনবাবু ছিলেন একজন মুদি দোকানদার, কষ্ট করে সংসার চালাতেন। বাচ্চারা একটু বড় হলে চাহিদা বাড়তে লাগলো, তাই রাতেও কাজ করতে শুরু করলেন। নিজেকে একটা যন্ত্রের মতো তিনি চালনা করতে লাগলেন, যাতে বাচ্চারা সুখে থাকে, তাদের স্বপ্ন পূরণ হয়। কিন্তু এইভাবে দিন রাত খাটতে খাটতে উনি একসময় অসুস্থ হয়ে পড়লেন এবং 2 বাচ্চা রেখে উনি একদিন মারা গেলেন। তারপর থেকে মিতা দেবী তার 2 বাচ্চাকে নিজের হাতে কষ্ট করে মানুষ করেছেন। এর জন্যে ওনাকে লোকের বাড়িতে কাজ পর্যন্ত করতে হয়েছে। স্বামীর মৃত্যুর পর কত কষ্ট করে যে উনি নিজের 2 সন্তানকে বড় করে তুলেছেন, সেটা উনি ছাড়া আর কেউ বলতে পারে না। আর ভেবেছিলেন ছেলের বিয়ের পর ওনার জীবনের এই দুঃখগুলো ঘুচে যাবে, কিন্তু ছেলের বিয়ের পর ওনার জীবনের দুঃখ যেন শুরু হয়েছিল মাত্র। একদিন ওনার নাতি হাতে করে প্লেটে সামান্য পকোড়া নিয়ে ওনার পাশে এসে বসলো। বলল, দিদা এগুলো খাবে? কিন্তু এই জিনিস দেখে তার বৌমা সুদীপা সঙ্গে সঙ্গে ছেলের কাছে এসে ছেলের গালে 2টো থাপ্পড় কষিয়ে দিল। বলল, তোকে খেতে দিয়েছি, তুই খা, আর পাড়া ভর্তি লোককে বিলাতে যাস না। বেশি বার বেড়েছিস তাই না? তোর বাবা কি কারি কারি টাকা এনে জমিয়ে রেখেছে ঘরে, যে তুই সবাইকে বিলিয়ে বেড়াবি? এই সমস্ত কিছু এখানে হবে না। আর আপনি, আপনার লজ্জা করে না বাচ্চার কাছ থেকে খাবার কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছেন? এমনটা বলে সুদীপা তার মাথার চুল ধরে তাকে মাটিতে শুইয়ে দিল। এইভাবে প্রতিদিন তার বৌমা নিজের শাশুড়ির উপরে নিরন্তর অত্যাচার চালিয়ে যাচ্ছিল। সুদীপা চিৎকার করতে করতে বলতে লাগলো, তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে চিকিৎসা কে করবে? চিকিৎসার বিল কে এনে দেবে? তোর বাবা? মিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি তোর কাছে চাইনি, ও জোর করে আমার মুখে দিয়ে দিল। আমি কি করব বৌমা? আমি খেতে চাইনি, আমাকে আর মেরো না, দয়া করো আমার উপর, আমি আর জীবনে কোনোদিনও পকোড়া খেতে যাব না। কিন্তু সুদীপা তার কোনো কথাই শুনতে চাইছিল না, তাকে মারধর করতে লাগলো।
বুড়ি, অনেক দিন ধরে আমার বুকে চেপে বসে আছিস, তার উপর আবার আমার উপরে উপরে কথা বলছিস। আজ যদি তোকে আমি চরম শিক্ষা না দেই তাহলে আমার নামও সুদীপা নয়, মনে রাখিস। এই বলে সুদীপা অনেকক্ষণ ধরে মিতা দেবীকে উল্টো পাল্টাভাবে মারধর করতে লাগলো। যখন তার রাগ কিছুটা কমলো তখন বলল, আজ আর যদি একবারও এমনটা করিস তাহলে তোর খাওয়া বন্ধ করে দেব, বুঝলি বুড়ি? এরপর থেকে আর খেতে পর্যন্ত দেব না। বেশি মুখের স্বাদ হয়েছে না তোর, দেখাচ্ছি তোর স্বাদ কেমনভাবে কমাতে হয়। সুদীপার মার খেয়ে মিতা দেবী অনেকক্ষণ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রইলেন, প্রায় 1 ঘন্টা। এদিকে তার নাতি বিশাল ধীরে ধীরে এসে তার ঠাকুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, ঠাকুমা এই নাও, জলটা খেয়ে নাও, দেখো তোমার একটু ভালো লাগবে। এদিকে বিশালের হাত থেকে জল নিয়ে খেতেও মিতা দেবী ভয় পাচ্ছিলেন। তবে এত মারধর খেয়ে ওনার প্রচণ্ড জল পিপাসাও পেয়েছিল, তাই হাতের সামনে জল দেখে উনি ঘটঘট করে জল খেতে লাগলেন। তারপর খুব কষ্ট করে মাটি থেকে উঠে নিজের খাটিয়ার উপর শুয়ে পড়লেন। সারা দিন তিনি ওভাবেই শুয়ে রইলেন। মিতা দেবী সারাদিন উঠোনের ওপর ওই একটি ভাঙা খাটিয়ার উপরে শুয়ে থাকতেন। গ্রীষ্ম, বর্ষা, শীত যাই হোক না কেন ওটাই ছিল ওনার আস্থানা। ঘরে ঢোকার অনুমতি ওনার ছিল না। তিনি উঠানে পড়ে থাকতেন, মাছি মশার কামড় খেতেন। কিন্তু না ওনার ছেলে সুরেশ ওনাকে দেখতো, আর না তো ওনার বৌমা সুদীপা ওনার দিকে ঘুরে তাকাতো। সুরেশ প্রতিদিন নিজের মায়ের পাশ থেকেই দোকানে যেত, কিন্তু কোনোদিনও মাকে একথা জিজ্ঞেস করতো না, মা তুমি কেমন আছো? সুরেশের এমন ব্যবহার দেখে মিতা দেবী মনে মনে খুব কষ্ট করতেন। ছোটবেলা থেকে তিনি সুরেশকে খুব যত্নে মানুষ করেছিলেন, নিজে না খেয়েও নিজের ছেলেকে খাইয়েছিলেন। এমনকি মেয়েদের থেকে ছেলেকে উনি বেশি গুরুত্ব দিয়েছিলেন। এদিকে ওনার মেয়ে সুমন স্বামীর সঙ্গে অন্য একটি শহরে থাকতো। ট্রান্সফারের কারণে ওর স্বামীকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো, তাই সব সময় সুমন মায়ের সঙ্গে দেখা করতে আসতে পারতো না। তবে যখন আসতো তখন তার মা সব সময় ওই একটা ঘরেই চুপচাপ বন্ধ হয়ে থাকতো। মার কাছে থাকা সত্ত্বেও তার মা তাকে কিছুই বলতো না। কিন্তু এই কয়েকদিনের মধ্যে যখন সে বাড়িতে থাকতো তখন সুদীপা তার শাশুড়ির সঙ্গে ভালোই ব্যবহার করত। এছাড়াও তার দাদাও নিজের মায়ের সঙ্গে ভালোই ব্যবহার করত। তাই সুমন কোনোদিনও এটা বুঝতে পারেনি যে তার মায়ের সঙ্গে আসলে কেমন ব্যবহার হয় ওই বাড়িতে। কিন্তু যখনই সুমন নিজের বাড়িতে ফিরে যেত তখনই আবারও শুরু হতো মিতা দেবীর উপর অকথ্য অত্যাচার। মিতা দেবী বহুবার চেয়েছিলেন যে মেয়েকে একথা জানিয়ে দিক, কিন্তু উনি কখনোই এটা বলে উঠতে পারতেন না। কারণ যখনই তিনি মেয়েকে কিছু বলতে যেতেন তখনই সুদীপা তার কাছে চলে আসতো। দিন রাত মা মেয়ের সামনে ঘুরঘুর করত, যাতে মিতা দেবী নিজের মেয়েকে নিজের অবস্থা সম্বন্ধে কিছুই না বলতে পারে। এছাড়াও মিতা দেবীর মনে হতো যে মেয়েকে এই সমস্ত কথা বলে শুধু শুধু মেয়ের ঘাড়ে বোঝা কেন হবেন। এমনিতেই মেয়ের জীবনটা এদিকে ওদিকে ঘুরে ঘুরেই কাটে। স্বামী সবসময় বাড়িতে থাকে না, ওকে একাই সমস্ত কিছুটা সামলাতে হয়। আর তার মধ্যে যদি ওনার দায়িত্ব ওর ঘাড়ে পড়ে তাহলে তো ওর জীবনটা আরও বেশি কষ্টকর হয়ে যাবে। এই সমস্ত কথা ভেবে তিনি চুপ করে থাকতেন এবং নিজের বৌমার এই অত্যাচার সহ্য করতেন। আসলে সেদিন বিকালে সুমনের আসার কথা ছিল, তাই সকাল সকাল সুদীপা তার শাশুড়ির ঘরের দরজা খুলে দিয়েছিল এবং তাকে কিছু খাবার দাবার দিয়েছিল, যাতে তাকে দেখে একটু সুস্থ মনে হয়। কিন্তু হঠাৎ করে সুমন বিকেলের জায়গায় সকালেই চলে আসলো আর এই সমস্ত ঘটনা চোখের সামনে ঘটতে দেখে নিল। সুমন ইচ্ছে করে এমনটা করেছিল, সে চেয়েছিল সবাইকে সারপ্রাইজ দিয়ে দিতে, কিন্তু হঠাৎ করে এসে মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখে সে তো নিজেই সারপ্রাইজড হয়ে গেল। সুমন ঘরের ভেতর ঢুকে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি এইভাবে বারান্দায় খাটিয়ার উপর বসে আছো কেন? মিতা দেবী বললেন, আরে মা ঘরের ভিতর খুব গরম লাগছিল তো তাই বাইরে এসে বসেছি। তা তুই হঠাৎ করে এখন এলি কি করে? তোর তো বিকালে আসার কথা ছিল। তখনই তাকে মিথ্যা কথা বলল সুমন।
বলল, ট্রেনটা তাড়াতাড়ি পেয়ে গেলাম, তাই তাড়াতাড়ি চলে আসলাম। মা, এত দুপুরে তোমাকে এইভাবে বাইরে বসে থাকতে হবে না, চলো ভেতরে চলো। সে মাকে নিয়ে ঘরে ঢুকলো। এই দৃশ্য দেখে সুদীপা চমকে উঠল। সে বলল, আরে সুমন, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? সুমন বুঝতে পারল ব্যাপারটা কি ঘটছে। সে তখন কিছুই বলল না, সব কিছু সময়ের উপর ছেড়ে দিল। সে মনে মনে ভাবল, যা দেখার তো আমি দেখেই নিয়েছি, এরপর যা করার তা আমি করব, কিন্তু এদের কাছে এখন কিছু বলাটা আমার উচিত হবে না। সে বলতে লাগলো, বৌদি, মাকে এইভাবে বাইরে বসিয়ে রেখেছিলে কেন? দেখছো তো কত গরম। আর এছাড়াও আমি ট্রেন তাড়াতাড়ি পেয়েছি তাই চলে আসলাম, কিন্তু না আসলে তো দেখতেও পারতাম না যে মা এইভাবে এই অবস্থায় পড়ে রয়েছে। এদিকে সুদীপা মুখে দুঃখের ভাব এনে বলল, তুমি তো জানোই যে তোমার মায়ের মাথাটা একটু খারাপ হয়ে গেছে, উনি কত জেদি হয়ে গেছেন। কতবার বলেছি যে বাইরে বসো না, ঘরের ভিতর এসে বসো, কিন্তু কোনো কথাই শোনেন না, বলেন ওনার ঘরের ভিতর থাকতে গরম লাগে, তাই তো বাইরে এসে বসেছিলেন। সুমন হেসে বলল, হ্যাঁ বৌদি, আমি জানি তুমি মায়ের কত খেয়াল রাখো। ও বৌদি, আরও একটা কথা, তোমাকে একটা কথা বলার ছিল বলেই হট করে এখানে আসতে হলো। আসলে কাল সকালে উকিলবাবু আসছেন। দেখো, এই সম্পত্তির ভাগ নিয়েই আমরা কথা বলতে এসেছি। বাবা এই সম্পত্তির কিছু অংশ আমার নামে করেছিলেন, কিন্তু যেহেতু তোমরা মাকে দেখো, তাই এই সম্পত্তির পুরোটাই আমার মনে হয় তোমাদেরই পাওয়া উচিত। তাই কালকে আমি উকিলবাবুকে ডেকেছি, তিনি এই সম্পত্তির পুরো অংশটাই তোমাদের নামে করার পেপারস তৈরি করছেন, আর আমি সেই পেপারসে সাইন করতে এসেছি। এ কথা শুনে সুদীপার মনে যেন লাড্ডু ফুটে গেল। সে ভাবতে লাগলো, চলো, বুড়িকে এতদিন ধরে রেখে কিছু তো লাভ হলো। এদিকে মিতা দেবী সুমনের কথাগুলো শুনে মন খারাপ করে ফেললেন। তিনি ভাবতে লাগলেন, আমার এই সরল মনের মেয়েটা যদি এই সমস্ত কিছু জানতো যে তারা আমার সঙ্গে কি করছে, তাহলে তারা খুব কষ্ট পেত, তার মন হয়তো ভেঙে পড়তো। কিন্তু আমি ওকে কিভাবে বলবো ওর ভাইয়ের বউয়ের আসল রূপ কি? তবে ওকে যদি আমি না বলি, তাহলে তো সরল মনে নিজের অধিকারটাও ওদের করে দেবে, আর ওরা আমাকে আরও বেশি অত্যাচার করবে। আমি তো কিছু বলতে পারি না, কিন্তু যদি এখনও চুপ করে যাই তাহলে অন্যায় করা হবে ওদের উপর। না, আমি চুপ করতে পারবো না। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, সবাই যে যার ঘরে চলে গেল। তখন মিতা দেবী চুপচাপ সুমনের ঘরে গেলেন। সুমন বলল, আসো মা, আজ আমার পাশে একটু বসো, এখানে বসে আমরা দুজনে একটু কথা বলি। আমি অনেক দিন তোমার পায়ে তেল মালিশ করে দিই না, আসো আজ তোমার পায়ে তেল মালিশ করে দেই। এ কথা বলে সে ঘর থেকে তেল গরম করে নিয়ে আসলো এবং মাকে বসিয়ে মায়ের পায়ে তেল মালিশ করতে লাগলো। তখনই সে দেখলো তার পায়ে আঘাতের চিহ্ন। এই চিহ্ন দেখে সুমন আঁতকে উঠল। সে বলতে লাগলো, মা, সত্যি করে বলো তোমার সঙ্গে কি হয়েছে? আমি আগেই কিছুটা সন্দেহ করেছিলাম, সকালে এসেও এমন একটা সম্পর্ক, এমন একটা ঘটনা দেখলাম, আর এখন তোমার পায়ে আঘাতের চিহ্ন দেখছি। সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে? তখন মা তাকে সমস্ত কথা পরিষ্কারভাবে বলে দিলেন। মিতা দেবী বলতে লাগলেন কিভাবে তার বৌমা তার উপরে নিরন্তর অত্যাচার করে চলেছে, ও তাকে ঠিকভাবে খেতে দিচ্ছে না, তাকে এইভাবে মারধর করছে। এই সমস্ত কথা শুনে সুমনের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বলতে লাগলো, মা, আমি আগেই বুঝেছিলাম যে কোনো একটা এমন ঘটনা ঘটছে, কিন্তু এতটা বেশি যে তারা তোমার উপর অত্যাচার করছে, তুমি এগুলো আমাকে আগে কেন বলনি? তখন মিতা দেবী কাঁদতে লাগলেন। তিনি বললেন, মারে, তোকে বললে তোর সংসারটা তো অশান্তিতে ভরে যেত। আমি যদি তোর সংসারে গিয়ে পড়তাম তাহলে তুই কি করতিস? এমনিতেই তুই সারা দিন রাত এত জিনিস নিয়ে ব্যস্ত থাকিস, ঘর সংসার, আবার বাইরের লোকেদের সমস্যাও তোকে মিটাতে হয়। তার উপরে যদি আমি নিজের সমস্যাও তোকে বলি, তাহলে তোর তো আরও প্রবলেম বাড়বে। তখন সুমন হাউমাউ করে কাঁদতে লাগলো আর মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আর কিছু চিন্তা করো না, তোমার জীবনের সমস্ত কষ্ট আমি কাল সকালেই মিটিয়ে দেব। আমি আগেরবার এসেও কিছু একটা আভাস পেয়েছিলাম, কিন্তু এটা জানতাম না যে ওরা তোমার সঙ্গে এমনটা করে।
আমি তো সত্যি ভেবেছিলাম দাদার নামে যদি সমস্ত কিছু লিখে দেই তাহলে দাদা তোমাকে আরও ভালো মতো রাখবে, বৌদি তোমাকে আরও একটু বেশি যত্ন করবে। আমি ভেবেছিলাম সব কিছু তো ওই দেখে, আমি তো ঠিকভাবে তোমার যত্নও নিতে পারি না। কিন্তু আজ বুঝতে পারলাম আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। সকাল হতেই সুমন বৌদিকে বলতে লাগলো, বৌদি আসলে উকিলবাবু তো এখনও আসছে না, আমি এক কাজ করি, আমিও ওনার বাড়িতে যাই আর ওনাকে নিয়ে আসি। তখনই সুদীপা আর তার দাদা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ তুই যা, তুই গিয়ে নিয়ে আয়, আসলে আমি আজকে দোকানে যাইনি, দোকানটা ছুটি করেছি। এমনটা বলে তার দাদা বৌদি দুজনেই ঘরের ভিতরে বসে রইল। আর এদিকে সুমন ঘর থেকে বেরিয়ে গেল এবং উকিলের কাছে পৌঁছলো। এদিকে যখনই সুমন বাড়ির থেকে বেরোলো তখন সুদীপা তার শাশুড়ি মার কাছে গেল আর বলতে লাগলো, বুড়ি আজ থেকে সব কিছু আমার হবে, তারপর আমি দেখে নেব তোকে কতদিন কিভাবে এখানে রাখতে হয়। তোকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো, আর একবার সমস্ত কিছু আমার নামে হয়ে গেলে তাহলে তোর মেয়েরাও কোনো কিছু করতে পারবে না। এতদিন তো তোর মেয়েদের ভয়ে তোকে এখানে রাখতে বাধ্য হয়েছি, কিন্তু এরপর থেকে আমার আর কোনো বাধা থাকবে না, তোকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। সুদীপার মুখে এমন কথা শুনে সুমন হা হা করে হেসে উঠল। সুমনকে ওইভাবে হাসতে দেখে তারা চমকে গেল এবং বলতে লাগলো, আরে সুমন তুমি কখন আসলে? সুমন বলতে লাগলো, এই তো উকিল মশাইকে ধরেই নিয়ে আসলাম, ওনার একটা কাজ ছিল তো তাই ওখানে বসে পেপারসগুলো তৈরি করে নিলাম। এ কথা শুনে তার দাদা সুরেশ তাড়াতাড়ি পেপারসগুলো নিয়ে নিল আর বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ কোথায় সাইন করতে হবে বল, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। তখনই সুমন বলল, আরে দাদা পেপারসগুলো একবার পড়ে তো নে, তারপর সাইন করবি। এদিকে সুরেশ বলল, আরে না পড়ার কি আছে, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি বলে সে তাড়াতাড়ি পেপারসগুলো সাইন করিয়ে দিল। পেপারসগুলো সাইন হয়ে যাওয়ার পর সুমন হা হা করে হেসে উঠল, বলতে লাগলো, পেপারসগুলো না পড়েই সাইন করে দিলি, দেখলি না পেপারসে কি লেখা আছে? তারা বলল, আবার কি লেখা থাকবে, তুই তো কালকে রাত্রেই বলেছিস যে তুই সমস্ত সম্পত্তি আমার নামে করে দিচ্ছিস। তখনই সুমন বলল, না রে দাদা তুই ভুল বুঝছিস, এতদিন তুই আর তোর বউ মিলে আমাদের সঙ্গে অনেক ছলচাতুরি করেছিস। আমি যখনই বাড়িতে এসেছি তোরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছিস, কিন্তু সেদিন যদি আমি বাড়িতে ওইভাবে না আসতাম আমি কখনোই বুঝতে পারতাম না যে তোরা আসলে মায়ের সঙ্গে কেমন ব্যবহার করিস। তোরা দিন রাত মায়ের উপরে অত্যাচার করিস, এমনকি বৌদি মাকে মারধর পর্যন্ত করে, তার সমস্ত শরীরে মারের দাগ স্পষ্ট রয়েছে। আমি কাল রাতে সমস্ত কিছু দেখেছি। মা প্রথমে তো আমাকে কিছুই বলতে চাইছিল না, কিন্তু পরে মা আমাকে সমস্ত কথা পরিষ্কার বলেছে। আর এই পেপারসে এটা লেখা আছে যে মা তোকে আর তোর বউকে সমস্ত সম্পত্তি থেকে বরখাস্ত করছে, তোদের দুজনের এই সম্পত্তিতে কোনো অধিকার নেই, আর এই সম্পত্তি মা এক বৃদ্ধাশ্রমকে দান করছে। এই কথা শুনে সুদীপার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, তার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। সে বলতে লাগলো, তুই এমন ব্যবহার কিভাবে করলি আমাদের সঙ্গে? তোর লজ্জা করলো না একবার নিজের দাদার সঙ্গে এইভাবে প্রতারণা করতে? তখনই সুমন বলতে লাগলো, না বৌদি, এখানে যখন এসেছিলাম এটা ভেবে এসেছিলাম যে সমস্ত কিছু দাদার নামে করে দেব, কারণ তোমরা দুজনেই মাকে দেখাশোনা করো, এমনটা ভুল ধারণা ছিল আমার। কিন্তু আসার পরে যেটা দেখলাম, যেটা জানলাম, তারপর আমি আর এই ভুল করতে রাজি নই। আমার মা অনেক কষ্ট সহ্য করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, এরপরেও যদি এমন একটা কাজ আমি করি তাহলে নিজের হাতে নিজের মাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দেব, আর এমন কাজ আমার দ্বারা হবে না। এ কথা বলে সে সঙ্গে সঙ্গে ঘরে পুলিশকে আসতে বলল। কিছুক্ষণের মধ্যেই ঘরে পুলিশ আসলো এবং পুলিশ এসে মিতা দেবীকে সমস্ত কিছু জিজ্ঞেস করলো। মিতা দেবী তখন মেয়ের কথা শুনে ছেলে আর বৌমার তার উপরে করা সমস্ত অত্যাচারের কথা পরিষ্কারভাবে পুলিশকে জানালো এবং পুলিশ তার স্টেটমেন্ট অনুযায়ী তার ছেলে এবং বৌমাকে সেখান থেকে ধরে নিয়ে গেল। এদিকে ছেলে বৌমা তখন সঙ্গে সঙ্গে মিতা দেবীর পায়ে পড়ে গেল এবং বলতে লাগলো, মা আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আর জীবনে কখনো এমন হবে না, দয়া করে আমাকে পুলিশের কাছে দিও না। কিন্তু সুমন বলল,
দেখ দাদা, তুই যেটা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। আজকে এই মানুষটা অন্য বাড়ির মেয়ে, এর মা নেই, ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা পায়নি, হতে পারে ও এই কারণে এমন একটা কাজ করতেই পারে, কিন্তু তুই কিভাবে এই কাজটা করলি? তুই জানিস না মা তোকে কত কষ্ট করে মানুষ করেছে। তুই যাতে ভালো মতো পড়াশোনা করিস তার জন্যে অনেক সময় আমিও নিজের পড়াশোনা পর্যন্ত স্যাক্রিফাইস করে দিয়েছি, কিন্তু তারপর তুই কিভাবে এমন একটা কাজ করলি? তোর লজ্জা করলো না একবার? তোর চোখের সামনে তোর মাকে ওরা এইভাবে অত্যাচার করছে, এইভাবে মারধর করছে, আর সব কিছু দেখেও তুই চুপ করে থাকলি? এটা তুই কিভাবে করতে পারলি দাদা? তুই যেটা করেছিস তার জন্য এই শাস্তি তোর প্রাপ্য। তখনই তার মা বলতে লাগলো, দেখ বাবা, আজ যদি আমি তোকে ক্ষমা করে দিই তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা মা এইভাবেই কষ্ট পাবে, আর তার ছেলেরা তাকে এইভাবেই কষ্ট দিয়ে যাবে। তারা জানবে এই কষ্টের কোনো শাস্তি তো কখনো হয় না, মা কোনো কিছু করবে না, মা কোনো প্রতিবাদ করবে না, আর আমরা এইভাবেই মায়ের ওপর অত্যাচার করে যেতে পারবো। তাই সেই কারণেই আমি তোকে শাস্তি দিতে বাধ্য হচ্ছি। তুই যেটা করেছিস তার প্রাপ্য শাস্তি তোকে পেতেই হবে। এরপর পুলিশ তার ছেলে বৌমাকে সেখান থেকে ধরে নিয়ে গেল। তখনই মিতা দেবী সুমনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বললেন, দেখ মা, আমার একটু ইচ্ছা করছে না আমার ছেলেটাকে এইভাবে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, এটা দেখতে পারছি না। সুমন বলল, মা, অনেক সময় কিছু এমন জিনিস থাকে যেগুলো আমাদের বাধ্য হয়ে করতে হয়। আজ যদি তুমি ওকে শাস্তি না দাও তাহলে ও নিজের ভুল কখনো বুঝতে পারবে না। কিছুদিনের মধ্যেই তাদের কোর্টে কেস উঠল এবং দাদা বৌদির 5 বছরের জেল হলো। মিতা দেবীর নাতি বিশালও নিজের বাবা মার এই কীর্তিতে খুবই লজ্জিত ছিল। সে নিজের ঠাকুমা এবং নিজের পিসির সঙ্গে সেখানে থাকতে শুরু করলো। সুমন নিজের মা এবং নিজের ভাইয়ের ছেলেকে নিজের সঙ্গে তার বাড়িতে নিয়ে গেল এবং 5 বছর তার দাদা বৌদি কারাগারে বন্দী অবস্থায় জীবন কাটালো। 5 বছর পর তারা যখন ফিরে আসলো তখন তারা মিতা দেবীর পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। মিতা দেবী দেখলেন যে তার ছেলে বৌমা অনুশোচনায় ভুগছে, তখন তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এবং বিশাল তারপর থেকে নিজের বাবা মার কাছেই থাকতে শুরু করলো। কিন্তু মিতা দেবী এর পরে কোনোদিনও নিজের ছেলে বৌমার কাছে ফিরে যাননি, তিনি নিজের মেয়ে সুমনের কাছেই থাকলেন। আজ মিতা দেবীর ছেলে বৌমা এখন আর আগের মতো নেই, তারা এখন অনেক ভালো মানুষে পরিণত হয়েছে, তারা নিজেদের কর্মের জন্য অনুতপ্ত হয়েছে। বলা হয় একবার কাঁচ ভেঙে গেলে সেটা জোড়া লাগলেও তাতে দাগ থেকে যায়। ঠিক তেমনই মিতা দেবী হয়তো তার ছেলে বৌমাকে ক্ষমা করে দিয়েছিলেন, তার শরীরের পড়া দাগগুলো হয়তো মিটে গেছিল, মিলিয়ে গেছিল, কিন্তু তার মনের দাগগুলো সারা জীবন থেকে গেল। তিনি কোনোদিনও তাদেরকে আর আগের মতো সেই হৃদয় দিয়ে ভালোবাসতে পারলেন না। বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা কি মনে করেন মিতা দেবীর কি তার ছেলে বৌমাকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল, নাকি ওনার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে, নতুন কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।